এখন বুঝিয়ে দিই বিষয়গুলো কি। ভূগোল কাকে বলে? প্রথমে মানবিক ভূগোল এমনি আসলো কোথায়? আগে তো ভূগোল নাকি? আমরা জানি ভূগোল কাকে বলে। কেউ হানা কিছু বলছে না, কিছু একটা বলতে হবে তো। তার ভূগোল ব্যাপারটা হচ্ছে আসলে কোনো দেশের আহ ভৌগোলিক অবস্থান। জি স্যার, ভৌগোলিক অবস্থান নিয়ে আলোচনা করে। ভৌগোলিক অবস্থান নিয়ে আলোচনা করে না? জি স্যার। Good. আচ্ছা। ভূগোল হচ্ছে একটা স্থানিক বিজ্ঞান, স্থানের সাথে রিলেটেড যতগুলো উপাদান রয়েছে, মানুষ, পরিবেশ, পরিবেশের যেমন প্রাকৃতিক উপাদান এবং ভৌত এবং জড় যে পদার্থগুলো বলি, এগুলো সবকিছু সমন্বয়ে স্থান ও কালভেদে, অর্থাৎ স্পেস নিয়ে ডিসকাশন করে, স্থান নিয়ে ডিসকাশন করে। যখন একটা স্থানের কথা বলবো, সেই স্থানটা কি খালি আছে, না মানুষ আছে, না সে কি ধরনের কাজ করছে। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, আমাকে শোনা যাচ্ছে তো? হুম। হ্যালো। জি জি স্যার, স্যার, শোনা শোনা যাচ্ছে স্যার ক্লিয়ারলি। আমরা যদি একটা এক্সাম্পল দেই, ম্যান এবং এনভায়রনমেন্টের রিলেশনশিপ। এনভায়রনমেন্ট বলতে আমরা মনে করি আমাদের চারপাশে যা কিছু আছে তাই আমাদের পরিবেশ। এটা ছোটবেলায় আমরা পড়েছি এই ডেফিনেশনটা, কিন্তু অনার্সের স্টুডেন্ট হিসাবে আমি যদি বলি আমাদের চারপাশে, আমাদের কার, আমাদের, আমরা কারা? হিউম্যান বিং, মানুষ। তাহলে মানুষের চারপাশে, তাহলে মানুষের কি হচ্ছে, মানুষের চারপাশে মানে মানুষ সারাউন্ডেড আছে কি দ্বারা? প্রাকৃতিক এবং মানবিক বিভিন্ন উপাদান দ্বারা। প্রাকৃতিক উপাদান কোনগুলো? ভূমি, বায়ু, পানি, গাছপালা। মানবিক উপাদান মানে যেগুলো হিউম্যান মেড উপাদান, সেগুলো কি? রাস্তাঘাট, বিল্ডিং স্ট্রাকচার, যানবাহন আছে, ঘরবাড়ির মধ্যে বিভিন্ন উপাদান রয়েছে যেগুলো নিজে মুভ করতে পারে না, পরিবৃদ্ধি হয় না, মানুষ পরিবৃদ্ধি করে। নিজে আপনা আপনি যার পরিবৃদ্ধি হয় না, মানুষ যাকে পরিবর্তন করে, মানুষ যাকে তৈরি করে, মানুষ যা ব্যবহার করে। মানুষ কি ভূমি তৈরি করতে পারবে? ভূমির মানুষ কি ভূমি একটা সয়েল তৈরি করতে পারবে? মানুষ কি যদি বায়ু তৈরি করতে পারবে? মানুষ কি পানি তৈরি করতে পারবে? পারবে না। তাহলে মানুষ এবং পরিবেশের এই যে উপাদান, এর মধ্যে মিথস্ক্রিয়া মানে দুটোর মধ্যে ইন্টারাকশন, জ্ঞানের যে শাস্ত্রে আলোচনা করা হয় সেটা হচ্ছে ভূগোল। তাহলে ভূগোলের মূল প্রতিপাদ্য বিষয় কি? সেন্টারে কে? মানুষ। তার সারাউন্ডিংসে কি? এনভায়রনমেন্ট। তাহলে মানুষ এবং পরিবেশের কোনো একটা স্থানের সময়ের সাপেক্ষে যে পরিবর্তন, সেটাই হচ্ছে ভূগোল। সময়ের সাপেক্ষে স্থান, দুটো টার্ম বলেছি আমি এখানে। তাহলে একটা মেইন উপাদান হচ্ছে কি? মানুষ। সেকেন্ড উপাদান কি? যে তার চারপাশে যে পরিবেশ কি করছে, ইন্টারাকশন করছে, ইন্টারাকশনের ফলে তার একটা পরিবর্তন হচ্ছে, এবং সেটা সময়ের সাপেক্ষে এবং স্থানে, বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের হচ্ছে। ফর এক্সাম্পল, চট্টগ্রাম রিজনের হিল ট্যাক্স এক ধরনের, হাওড়া অঞ্চল সিলেট অঞ্চলে এক ধরনের, ঢাকা শহরে এক ধরনের, নর্থ বেঙ্গলে এক ধরনের, খুলনা বরিশাল অঞ্চলে আর এক ধরনের। আমি কি বোঝাতে পারলাম পার্থক্যগুলো? যে মানুষ এবং পরিবেশের যে মিথস্ক্রিয়ার ফলে তার পরিবেশের অবয়বটা এক এক জায়গায় এক এক ধরনের। ঢাকা শহরে কি ডেন্সলি ভেজিটেশন আছে?
উদ্ভিজ্জ অনেক বেশি পরিমাণ উদ্ভিজ্জ আছে কি ঢাকা শহরে? নাই স্যার, একদমই নাই স্যার। তাহলে উদ্ভিজ্জ, এই যে ভূমি, উদ্ভিজ্জ, পানি, এগুলো কি করে মানুষকে লাইফ সাপোর্ট অর্থাৎ জীবন ধারণের জন্য সহায়ক, অন্যতম সহায়ক শক্তি হিসেবে কাজ করে। ভূমি ছাড়া কি মানুষ বসবাস করতে পারবে? ভূমি ছাড়া কি চাষাবাদ করতে পারবে? পানি ছাড়া কি মানুষ এক মুহূর্ত বাঁচতে পারবে? কিছুক্ষণ থাকতে পারবে পানি ছাড়া, কতক্ষণ থাকতে পারবে? বায়ু ছাড়া কি মানুষ বসবাস করতে মানে জীবন ধারণ করতে পারবে? তাহলে মাটি, বায়ু, পানি, এগুলো হচ্ছে নট অনলি এসেনশিয়াল, ইটস এ ভাইটাল পার্ট। এগুলো ছাড়া, এক সেকেন্ড, আমার ওই একটা ক্লাসের ওরা ফোন দিয়েছে, আমি একটু ওদের বলে নিয়ে, হ্যাঁ। কোনো ভয়েস শুনতেছি না। আমি স্যার, আমি একটু কথা বলছি, আমি অফ করে হ্যাঁ, নিয়েছি, হ্যাঁ কথা বলছি, 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট। আর অন্য গ্রুপের সাথে কথা বলতেছে তো, এই জন্য স্যার অফ করে রাখছে। সরি, ওই আরেকটা লেকচারের ওই কালকে আসবে কি আসবে না, এই ব্যাচের কি ফিজিক্যালি লেকচার হচ্ছে, ইয়া ইন পার্সন লেকচার হচ্ছে কি? হুম। আমি সিয়ারকে পাচ্ছি না কেন, হাই আছে এখানে? না স্যার, হাইট তো অনুপস্থিত আছে আজকে স্যার। আচ্ছা, এখানে কেউ আছে বলতে পারবে ইন পার্সন কি সকালে লেকচার হয়? স্যার এই বিষয়ে আসলে জানা নাই, আমরা অনেকদিন ক্লাসে যাই নাই তো স্যার, বন্ধ ছিল, ঈদের এখানে পর আর কেউ যাওয়া গেছে? হয়নি স্যার। এখানে কেউ আছে? কেউ জানা থাকলে একটু বলেন, স্যারের প্রশ্নের উত্তর দেন। একজনও জানে না? কারণ আগামীকালকে আমি যাব ইয়েতে, ওই আমি ওখানে 11টা থেকে 1টা পর্যন্ত ফ্রি আছি। যদি ইন পার্সন হয়, যদি কেউ ইন পার্সন লেকচার অ্যাটেন্ড করতে চায়, ওখানে করতে পারবে আমার সাথে, হ্যাঁ, এই জন্য মেসেজটা দেওয়ার জন্য। ওকে, আমি আজকের কাজটা শেষ করি আমি। স্যার ঠিক তাহলে আছে। আমরা কি বলতে চাচ্ছি? আমরা ভূগোল নিয়ে বলছিলাম যে জিওগ্রাফি হিউম্যান মানে মানুষ এবং পরিবেশের মিথস্ক্রিয়া করে সময়ের সাপেক্ষে, স্থানের সাপেক্ষে। একটা আরেকটা এক্সাম্পল দিই। আমরা সবাই যদি একটু চোখ বন্ধ করি, খেয়াল করার চেষ্টা করি তো যে আমরা ছোটবেলায় যে স্কুলটায় যেতাম, বা আমার বাড়িটা যেখানে ছিল, ঘরটা যেখানে ছিল, তার আশপাশের মানে সারাউন্ডিংসটা কেমন ছিল চারিপাশে, আর এখন সেই স্কুল বিল্ডিং এর অবস্থান কি, বা সেই স্কুল ঘরটার অবস্থা কি, তার চারপাশের
কোনো পরিবর্তন হয়েছে কিনা? কেউ কি বলবে যে না স্যার এক এক ইঞ্চিও পরিবর্তন হয়নি, এটা কেউ বলতে পারবে? আমার মনে হয় না, কারণ পরিবর্তন হয়েছে। এই যে পরিবর্তন হচ্ছে কিসের কারণে? মানুষের প্রয়োজনে। মানুষ কি করছে? হয়তো রাস্তা ছিল না ভালো, রাস্তা তৈরি করেছে। হয়তো বা আরেকটা মানুষের তার বাড়ির পাশে তার জায়গা ছিল এগ্রিকালচার ল্যান্ড, তার প্রয়োজনে সে সেখানে ঘর বাড়ি তৈরি করেছে। এগ্রিকালচার ল্যান্ডকে সে হয়তো দেখা যাচ্ছে আরেকটা ধরনের কৃষিজ, অর্থাৎ হয়তো পুকুর কেটে ফেলেছে, পুকুরে মাছ চাষ করছে, বা মাছ চাষ ছিল সেটাকে সে অল্টার করে অন্য একটা কাজ করছে। বা গাছপালা যেভাবে ছিল না, এখন দেখা যাচ্ছে সে জায়গায় গাছপালা লাগিয়ে দিয়েছে। এই যে যে কাজগুলো, এই কাজগুলোর ফলে কন্টিনিউয়াসলি আমরা পরিবেশের পরিবর্তন করে থাকছি। তাহলে ভূগোলের মূল দুটো শাখা, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, আর একটা হচ্ছে মানবিক ভূগোল। তাহলে ভূগোল কাকে বলে? ভূগোল হচ্ছে মানুষ পরিবেশের মিথস্ক্রিয়া, স্থান এবং সময়ের সাপেক্ষে আলোচনা করে। এবং এই শাখা কয়টি? দুটো। একটা হচ্ছে মানবিক ভূগোল, আর একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল। যেহেতু আমাদের কোর্সটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু হিউম্যান জিওগ্রাফি, মানে মানবিক ভূগোল ও পরিবেশ নিয়ে আলোচনা এটা, এই কারণে আমরা কি করব, আজকে মানবিক ভূগোল কাকে বলে সেটা নিয়ে আলোচনা করব, এবং মানবিক ভূগোলের যে বিকাশ বা অধ্যয়ন ধারা সেগুলো নিয়ে আলোচনা করবো আমরা। ঠিক আছে? এখন জাস্ট সিম্পলি আমরা যদি ডিফাইন করতে যাই, মানবিক ভূগোলের সংজ্ঞা যদি দিতে চাই, তাহলে প্রাকৃতিক ভূগোল, মানবিক ভূগোল ছাড়াও আর একটা ভাগ মানুষ করে, সেটা পদ্ধতিগত ভূগোল, কিন্তু সেটা নিয়ে আমরা কথা বলবো না। আমরা মানবিক ভূগোল নিয়ে একটু কথা বলতে চাই। অর্থাৎ ফরাসি ভূগোলবিদ তিনি বলেছেন যে ভূগোলবিদ ফ্যাসিল ভাল্লো আর নাম, তিনি মানবিক ভূগোলকে ভূপৃষ্ঠের সাথে মানব সমাজের সম্পর্কের একটি সমন্বিত পঠন, অর্থাৎ ইন্টিগ্রেটেড পার্ট হিসেবে তিনি দেখেছেন। অর্থাৎ মানুষের, একটা মানুষ তার জীবন জীবিকা কর্ম পন্থা সবকিছু, মানুষ তার চিন্তা করে, সে কৃষি কাজ করতে গেলে সে চিন্তা করে ওই জমিতে কি কি কাজ করবে, তার জীবন জীবিকা কিভাবে চলবে। অর্থাৎ মানুষ যেখানে বসবাস করছে তার ওই পরিবেশের সাথে তার সামগ্রিক বিষয়টাকে নিয়ে যখন আলোচনা করবে, তখন সেটাকে বলা হচ্ছে মানবিক। তাহলে মানুষ থাকতেই হবে। তার মানে মানবিক ভূগোল হচ্ছে ভূগোলের একটা অন্যতম পার্ট। ফিজিক্যাল প্রাকৃতিক ভূগোল শুধু প্রাকৃতিক উপাদান নিয়ে আলোচনা করে, কিন্তু মানুষ নিয়ে আলোচনা করে না। কিন্তু আমার মানুষ তো, আমাদের তো বাঁচতে হবে। আর আমাকে বাঁচতে হলে আমাকে পরিবেশের উপাদানের সাথে সমন্বয় করে বাঁচতে হবে। পরিবেশকে ধ্বংস করে তো আমি বাঁচতে পারবো না। আমি কি বোঝাতে পারছি কথাগুলো? ফ্রেডরিক রাটজেল 1882 সালে তার অ্যানথ্রোপোজিওগ্রাফি গ্রন্থের প্রথম খণ্ডে বলেছেন, এবং দ্বিতীয় খণ্ডেও একই কথা বলেছেন, তিনি সবাই একই কথা বলেছেন, মানব, অর্থাৎ মানব জাতির ইতিহাস যে রচনা হয়েছে তার সাথে তার পারিপার্শ্বিক পরিবেশের উপাদানগুলো কিভাবে পরিবর্তন হয়, কিভাবে পরিবর্তন হয়, কেন পরিবর্তন হয়, এবং কিভাবে পরিবর্তন হয়, এগুলো একটা পদ্ধতিগতভাবে তিনি বিশ্লেষণ করেছেন। এবং এই যে পদ্ধতিগতভাবে বিশ্লেষণ করেছেন, তাহলে এর মধ্যে কি দরকার? মানুষের কর্মকাণ্ড, মানুষের আচরণ, এগুলো কি ভূমিকা পালন করে। কর্মকাণ্ড বলতে বোঝাচ্ছি মানুষ কি কি কাজ করে। আমরা মানুষ, এটা নিয়ে আমরা হিউম্যান অ্যাক্টিভিটি নিয়ে ডিটেলস পড়বো। এখন শুধু উদাহরণ দেওয়ার জন্য বলি, সেটা হচ্ছে মানুষ প্রকৃতির সাথে সরাসরি একবার ইন্টারাকশন করে, মিথস্ক্রিয়া করে এক ধরনের কাজ করে, সেটাকে বলা হচ্ছে এগ্রিকালচার, কৃষি। কৃষিকাজ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে, মাছ চাষ করে, বন থেকে বনজ সম্পদ আহরণ করে, শিকার করে, অর্থাৎ সরাসরি নেচারের সাথে সম্পর্কিত। এবং মানুষ কি করে, এগুলোকে প্রক্রিয়াজাতকরণের জন্য মানুষ কিছু যন্ত্রপাতির সহায়তা নেয়, তার মানে মেকানিক্যাল ডিভাইস ইউজ করে। তারপরে কি করে, তৈরি করার পরে ফর এক্সাম্পল সে ধানটা উৎপাদন করলো, ধানটা থেকে চাল তৈরি করার জন্য সে মেশিনের ইউজ করলো। চাল উৎপাদন করে সে নিজে কিছু খাবে, এবং উদ্বৃত্ত অংশটা কি করবে, সারপ্লাস অংশটা সে অন্য জায়গায় রপ্তানি করে দিবে, অর্থাৎ সে আরেক জায়গায় সেল করে দিবে। তার মানে ব্যবসা বাণিজ্য শুরু হলো। এইভাবে মানুষ সার্ভিস রিলেটেড কাজগুলো করে। তাহলে মানুষ উৎপাদন করে, মানুষ সেটাকে ম্যানুফ্যাকচার করে,
এবং মানুষ কি করে সেটাকে সার্ভিস, সেবা দানের মাধ্যমে সেবা দেয়, ব্যবসা, ট্রেড, কমার্স এগুলোর মধ্যে ইনভলভ হয়ে যায়, সার্ভিস, বিভিন্ন ধরনের সার্ভিসের সাথে সে রিলেটেড থাকে। এবং মানুষ আরো কিছু কাজ করে, সেগুলো সমাজ পরিবর্তনের জন্য শিল্পকলা, চিত্রকলা, বিভিন্ন ধরনের গল্প গাথা এগুলো লেখে। এগুলো নিয়ে আমরা ইকোনমিক অ্যাক্টিভিটিস এর ডিটেলস পড়াবো, আজকে শুধু উদাহরণ দিলাম যে এই যে এক কর্মগুলো করে, কর্মকাণ্ড মানুষের, এই কর্মকাণ্ড করতে গেলে তখন পরিবেশের উপাদানগুলোর উপর সে কি করে হস্তক্ষেপ চলে আসে। এই হস্তক্ষেপটা যদি পরিকল্পিত হয় তাহলে পরিবেশ ঠিক থাকে। যখন এই হস্তক্ষেপটা পরিকল্পিত হয় না, অপরিকল্পিত হয়, তখনই পরিবেশের দূষণ বা ডিগ্রেডেশন শুরু হয়ে যায়। এই জন্য বলেছে, পণ্ডিতরা বলেছেন, মানবিক ভূগোলে মানুষকে সেন্টার করে আমরা যে আলোচনা করছি তার কর্মকাণ্ড এবং আচরণের সাথে রিলেটেড। ফর এক্সাম্পল, আচরণ কিভাবে পরিবেশকে প্রভাবিত করে। আমরা হিল ট্যাক্সে গেলে খেয়াল করে দেখব, এখন পর্যন্ত অনেক উপজাতি রয়েছে যারা গাছকে পুজো করে, অর্থাৎ গাছ সহজে কেটে ফেলে না। কিন্তু আমাদের কাছে গাছটা দেখা যাচ্ছে একটা পর্যায়ে এসে আমরা কাঠের জন্য, আসবাবপত্র তৈরির জন্য বা যে কোনো কারণে হোক, ফিনান্সিয়ালি সলভেন্সির জন্য, টাকার জন্য আমরা গাছটাকে বিক্রি করে দিয়ে কেটে ফেলি। গাছ কি করে, আমরা যে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করি গাছ সেটাকে শোষণ করে। কলকারখানা থেকে যে গ্রিন হাউস গ্যাস গুলো নির্গত হচ্ছে এগুলো গাছ শোষণ করে। গাছ এগুলো কি করে, তার নিজের খাদ্য উৎপাদনের জন্য সে এগুলোকে অ্যাবজর্ব করে। আর আমরা যারা স্যার আপনার মানুষ, হ্যাঁ বল, কার্বন ডাই অক্সাইডের কথা। পিকচারটা দেখতে, হ্যাঁ, হ্যালো, আপনার পিকচার দেখতে, বুঝিনি কি বলছেন। বলছিলাম স্যার আপনার পিকচারটা দেখতেছি না স্যার। ও আচ্ছা আচ্ছা, আমি তো ইয়ে দিইনি, ওই ভিডিও দিলে ইয়ে হয়ে যাচ্ছে আমার, ওই এটা জুম নিতে পারছে না ওয়েবে। হ্যাঁ, দিব পিকচার, অসুবিধা নেই, দিয়ে দিব। ক্লাস শেষ করে ও আগে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। এই যে আচরণ, অর্থাৎ আমাদের চিন্তা চেতনা, মানুষের চিন্তা চেতনা, উপকূলীয় অঞ্চলে গেলে আমরা এক ধরনের মানুষের আচার আচরণ পাই, পার্বত্য চট্টগ্রামে গেলে এক ধরনের আচরণ পাই, হাওড় অঞ্চলে গেলে আরেক ধরনের আচরণ পাই, আবার নর্থ বেঙ্গলে গেলে আমরা মানুষের আরেক ধরনের আচরণ পাই। অঞ্চল ভিত্তিক মানুষের যে আচরণের পরিবর্তন, অঞ্চল ভিত্তিক পরিবেশের সাথে মানুষের সম্পর্কের যে ধরন, এগুলো সাধারণত কি করে পরিবেশকে মানুষের সাথে মিথস্ক্রিয়ায় তারা প্রভাবিত করে ফেলে। কেউ আছে পরিবেশকে সুরক্ষা করেই নিজের আয় উপার্জন করে, কেউ আছে টোটালটা গাছটাকেই হয়তো কেটে ফেলবে। তাহলে এগুলো আচরণগত ত্রুটি। এই জন্য বলেছে মানুষের কর্মকাণ্ড, আচরণগত ধরন এর উপর ভিত্তি করে আমাদের যে ভূগোলের যে শাস্ত্রে আলোচনা করি যে বিষয়গুলো, সেগুলো বলেছে মানবিক ভূগোল। তাহলে মানবিক ভূগোলের যদি সংজ্ঞাটাকে সামারাইজ করতে চাই আমরা, তাহলে মেইন কথা আসবে হচ্ছে যে মানব গোষ্ঠী এবং মানব তার আচরণ, তার কর্মকাণ্ড, এগুলো পরিবেশের সাথে সম্পর্কিত করে যে শাস্ত্র আলোচনা করে সেটা হচ্ছে মানবিক ভূগোল। মানব গোষ্ঠী বলতে বোঝাচ্ছে জনসংখ্যা, যেটা এর বৈশিষ্ট্য বা কর্মকাণ্ড করে হচ্ছে জনসংখ্যা এবং পরিবেশের সাথে একটা সম্পর্ক, ইকোলজিক্যাল একটা সম্পর্ক রয়েছে এর মধ্যে। মানুষ জীব জগতের যে সম্পর্ক, মানুষের সাথে পরিবেশের যে সম্পর্ক, সেগুলো রয়েছে। অঞ্চল ভিত্তিতে মানুষের দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে। সিলেট রিজনের মানুষের সাথে তাদের কালচারাল প্যাটার্ন, নোয়াখালীর মানুষের সাথে কালচারাল প্যাটার্ন, আর নর্থ বেঙ্গলের রংপুর দিনাজপুরের মানুষের কালচারাল প্যাটার্নের মধ্যে পার্থক্য রয়েছে। খাদ্যাভ্যাসের পার্থক্য রয়েছে। এগ্রিকালচারাল, কৃষি যে ফসল যেটা করবে তার মধ্যেও পার্থক্য রয়েছে। সিলেটের সাথে চিটং এর সাথে নর্থ বেঙ্গলের বা কোস্টাল এরিয়ার, এই চারটা রিজনকে যদি আমরা দেখি, অটোমেটিক্যালি আমরা একটা ডিফারেন্সিয়েট করতে পারবো, পার্থক্যকরণ করতে পারবো। তাহলে পরিবেশ কি করছে, পরিবেশের সাথে মানুষ কি করছে, কোন জায়গায় খাপ খেয়ে নিচ্ছে, আবার কোন সময় মানুষ পরিবেশকে অল্টার করে নিচ্ছে। এই যে রিজনাল, আঞ্চলিক যে বিশ্লেষণ, এগুলো সাধারণত কিসের মাধ্যমে করা হয়, মানবিক ভূগোলে করা হয়ে থাকে। মানবিক ভূগোলের তাহলে পরিধিটা কি, কোন পর্যন্ত সে আলোচনা করে, বিষয়বস্তু তার কোন পর্যন্ত আছে, মানুষের
এই যে কাজগুলো, এই যে চিন্তা চেতনাগুলো, এই যে আচার রীতিনীতিগুলো, এগুলো রীতিবদ্ধ, বিধিবদ্ধ বা পদ্ধতিগতভাবে আলোচনা করাই হচ্ছে মানবিক ভূগোলের কাজ। যেহেতু মানুষ, বারে বারে মানুষ বলছি, জনগোষ্ঠী বলছি, তাহলে তার অবস্থান বন্টন, কোনো জায়গায় যদি ঘনবসতি হয় তাহলে এক ধরনের পরিবেশ থাকবে, কোনো জায়গায় যদি ঘনবসতি না হয় তাহলে আরেক ধরনের থাকবে। ঢাকা শহরের পরিবেশ এক ধরনের, আমার গ্রাম অঞ্চলের, নগর এবং শহরের মধ্যে, মানে গ্রামীণ এবং শহরের মধ্যে আমার ইজিলি আমি দেখতে পাচ্ছি পার্থক্য আছে পরিবেশের। আমরা যখন গ্রামের বাড়িতে যাই তখন অটোমেটিক্যালি ব্রিদিং নিতে যে সুবিধা হয়, নিশ্চয়ই ঢাকা শহরে এসে শ্বাস প্রশ্বাসে সেই সুবিধাটা আমরা পাই না। চলাচলে সব জায়গায়, এভরি স্পেয়ারে, কারণ ঘনবসতিপূর্ণ। তো যেখানে অধিক জনসংখ্যা থাকবে, বন্টন বেশি থাকবে, অধিক ঘনত্ব থাকবে, সেই জায়গায় তো অ্যাক্টিভিটি অন্য নানান মাল্টি ডাইমেনশনাল হবে। তাহলে পরিধি কি? তাহলে পরিধি হচ্ছে জনগোষ্ঠীর অবস্থান ও তার বন্টন ধারা কেমন, জনগোষ্ঠীর কাঠামো কেমন, কোন ধরনের বয়সের মানুষ বেশি আছে। একটা দেশে যদি কর্মক্ষম জনগোষ্ঠী বেশি থাকে, অর্থাৎ 20 বছর থেকে 40 বছর পর্যন্ত জনসংখ্যা বেশি থাকে, তাহলে সেই দেশটার উন্নতি হয় বেশি। যদি ডিপেন্ডেন্ট, নির্ভরশীল জনসংখ্যা বেশি থাকে, অর্থাৎ চিলড্রেন বেশি থাকে, আর ওদিকে বার্ধক্যজনিত লোক, অর্থাৎ 60-এর উপরে জনসংখ্যা বেশি থাকে, তাহলে নির্ভরশীল জনসংখ্যা, এটা যদি সংখ্যা বেশি থাকে তখন সেই দেশে সাধারণত উন্নয়নশীল বা উন্নত হয়ে থাকে। কর্মক্ষম জনসংখ্যা বেশি দরকার। এই কারণে বর্তমান গভর্নমেন্টের কিন্তু একটা স্লোগান আছে, প্রফেসর মোহাম্মদ ইউনূসের একটা স্লোগান, 3-0, জিরো পভার্টি, জিরো এমিশন, মানে কার্বন ডাইঅক্সাইড জিরো করতে হবে, আর একটা হচ্ছে জিরো আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ সবাই কাজ পাবে, কেউ আনএমপ্লয়মেন্ট থাকবে না। এই 3-0 নিয়ে কাজ করছেন তারা। যদি হয় ভালো, দেশের জন্য ভালো হবে এটা। তাহলে জনগোষ্ঠী যা কিছু চিন্তা করছি সব জনগোষ্ঠী অর্থাৎ মানুষ, এদের নিয়ে চিন্তা করছি। তার স্ট্রাকচার কেমন হবে? এখন মানুষের স্ট্রাকচার কেমন হবে সেটা কি, আমরা কি স্ট্রাকচার বলতে আমার কাঠামো, আমার দৈহিক গঠন না, কিন্তু জনসংখ্যার ভলিউমের মধ্যে কর্মক্ষম জনসংখ্যা কেমন আছে, নারী পুরুষের অনুপাত কত আছে। আমরা জানি নারী, মানে উইমেন এম্পাওয়ারমেন্টের, নারী ক্ষমতায়নের জন্য অনেক কাজ হচ্ছে, অনেক কিছু হচ্ছে। ক্ষমতায়ন মানে হচ্ছে কি, ডিসিশন মেকিং এ পার্টিসিপেট করা। ক্ষমতায়ন মানে এই না যে সে শুধু টাকা, সে টাকা উপার্জন করবে কিন্তু সে ডিসিশন নিতে পারবে না, এটা ক্ষমতায়ন না। কিন্তু এখন, আজ থেকে 30 বছর আগেকার কথা আর বর্তমান সময়ের কথার মধ্যে যদি পার্থক্য করি, তাহলে আমাদের ফিমেলদের অর্থাৎ উইমেনদের এম্পাওয়ারমেন্ট ক্রমাগত আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ফ্যামিলির হাউস হোল্ডের ডিসিশন মেকিং এ তার পার্টিসিপেশন আছে। এখন পর্যন্ত কিন্তু অনেক বাড়িতে আছে, মুরব্বীরা দেখা গেল কথা বললে ওই বাবা বা দাদা যা বলছে ওইটাই মেনে চলে, মানে ওই মা বা দাদির কথাকে, মানে আবার অনেক বাড়িতে আছে দাদি যেটা বলেছে ওইটাই সবাই মানবে। তার মানে ডিসিশন মেকিং এর প্রসেসে আমার মানুষটা থাকতে পারছে কিনা, এম্পাওয়ারমেন্ট হচ্ছে কিনা, জনগোষ্ঠীটা আসতে পারছে কিনা। তাহলে ফিমেল জনগোষ্ঠী যদি বেশিও হয়, উইমেন যদি বেশিও হয়, যদি সে এম্পাওয়ার্ড হয়, যদি সে উপার্জনক্ষম করতে পারে, আনএমপ্লয়মেন্ট না থাকে, তাহলে সেটাও তো আমাদের জনশক্তি, এটাও আমার পরিধির মধ্যে আসবে, আওতার মধ্যে আসবে। মানুষের চলাচল, অভিগমন, অর্থাৎ এই যে যেমন আমরা এখানে এসেছি, কেউ আসছে পড়াশোনার জন্য ঢাকা শহরে, কেউ আসছি আমরা 6 মাস 1 বছরের জন্য, কেউ আসছি 3 বছরের জন্য, একটা চাকরি পেলে আমি অন্য জায়গায় চলে যাব, তার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর, এটাও এই মানবিক ভূগোলের আওতার মধ্যে আসবে। মানব সমাজ, সংস্কৃতি, বিকাশ, বিস্তার, অঞ্চলগত পার্থক্য, এগুলো এর আওতার মধ্যে আসবে। পরিবহন ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থা, আর্থসামাজিক উন্নয়ন, এগুলো সব কিছু মানবিক ভূগোলের বিভিন্ন শাখায় আলোচনা করতে হবে, এটাই হচ্ছে তার পরিধি। এবং মানবিক, বর্তমান বিশ্বে আমরা যদি মানবিক ভূগোলের বিভিন্ন শাখার কথা চিন্তা করি, তাহলে আমরা মানবিক ভূগোলের সাংস্কৃতিক ভূগোল, ঐতিহাসিক ভূগোল, আঞ্চলিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, নগর ভূগোল, গ্রামীণ ভূগোল, প্রত্নতত্ত্ব ভূগোল, অর্থনৈতিক ভূগোল, রাজনৈতিক ভূগোল, সামাজিক ভূগোল, জনপদ ভূগোল, যত ধরনের আছে, পরিবহন ভূগোল, চিকিৎসা ভূগোল, অর্থাৎ এগুলোর সাথে কৃষি ভূগোল, তার মানে
প্রত্যেকটা সাবজেক্টের সাথে ভূগোল, ভূগোল শব্দটা যখনই বলবে তখনই বুঝতে হবে মানুষ এবং পরিবেশের ইন্টারাকশন আছে। কৃষির সাথে মানুষ এবং পরিবেশের ইন্টারাকশন, পরিবহনের সাথে মানুষ এবং পরিবেশের ইন্টারাকশন, ঠিক এইভাবে বলতে হবে। এগুলো সব মানবিক ভূগোল। কিন্তু আমরা যদি বলি প্রাণীবিদ্যা, তারপরে আহ, মৃত্তিকা বিজ্ঞান, এগুলো হচ্ছে প্রাকৃতিক ভূগোলের পার্ট, এগুলো মানবিক ভূগোলের পার্ট না। ভূতত্ত্ব, ভূমিরূপ, এগুলো সব প্রাকৃতিক ভূগোলের পার্ট, এগুলো আমাদের বিষয় না। হুম। বর্তমান বিশ্বে অতি দ্রুত পরিবর্তনশীল আর্থসামাজিক পরিস্থিতির প্রেক্ষাপটে মানবিক ভূগোলের বিষয় পরিধির বেশ গুরুত্ব রয়েছে আমরা বলে থাকি। এবং এগুলো সাধারণত পারিসরিক বলে একটা শব্দ ইউজ করি, অর্থাৎ মানুষ যেখানে বসবাস করে তার চারপাশের যে স্থানের যে পরিবর্তন, এটাকে বলা হয় স্পেস বা স্পেশিয়াল বা পরিসর। স্থান, স্থানের পরিবর্তন হয়ে থাকে সময়ের সাপেক্ষে। স্থান, ওই জায়গাটা আমি 5 বছর আগে বললাম যে ওখানে কিছু ছিল না, এখন দেখা যাচ্ছে যে সেই জায়গায় মানুষ একটা ঘর তৈরি করেছে, সেখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে, সেখানে একটা প্রতিষ্ঠান ইনস্টিটিউশন হতে পারে, এডুকেশন ইনস্টিটিউশন হতে পারে, হোয়াট এভার ইউ লাইক, যে কোনো ধরনের একটা প্রতিষ্ঠান হতে পারে। তো এই ধরনের প্রতিষ্ঠানের সাধারণত এই যে আঞ্চলিক তাৎপর্য, মানব গোষ্ঠী, তাদের কর্মকাণ্ড, এগুলো সাধারণত কি হচ্ছে, উপরোক্ত যে বিভিন্ন সাবজেক্ট ম্যাটার গুলো বলেছি, এই সাবজেক্ট ম্যাটার গুলোর মধ্যে সাধারণত আমরা আলোচনা করে থাকি। তাই মানবিক ভূগোল কাকে বলে এবং তার সাথে বিভিন্ন যে বিকাশ পদ্ধতি রয়েছে এবং তার বিষয়বস্তু যে পরিধি যে কতদূর ব্যাপক, একজন মানুষের সকল ধরনের কর্মকাণ্ড, সকল ধরনের কর্মকাণ্ড, তার জীবন জীবিকা, তার জন্ম মৃত্যু, বেড়ে ওঠার সাথে পরিবেশের ইন্টারাকশন যখনই করব তখনই সেটা মানবিক ভূগোলের পার্ট হয়ে যাবে। এখানে 9টা অংশ বলেছে আমাদের বিষয় পরিধি থেকে, ঠিক আছে। জনগোষ্ঠীর অবস্থান বলেছে, বন্টন ধারা বলেছে, জনগোষ্ঠীর কাঠামো বলেছে, জনগোষ্ঠীর চলাচলের কথা বলেছে, অভিগমনের কথা বলেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের কথা, যেটা জনবসত গৃহায়ন যেগুলো আছে, শ্রেণীবিন্যাস, ঘরের আকার কেমন হবে, প্যাটার্ন কেমন হবে, এক ঘরে কয়জন থাকবে, কাঁচা না পাকা না কোন ধরনের ঘর আছে, মানব সমাজের সংস্কৃতির বিকাশ কেমন হচ্ছে, এই যে কথাগুলো বলছি, মানুষের সাথে রিলেটেড যত কিছু বিষয় রয়েছে, এগুলো সব কিছু মানবিক ভূগোলের আলোচ্য বিষয় বা প্রতিপাদ্য বিষয়। তাহলে মানবিক ভূগোল কাকে বলে, তার সংজ্ঞা এবং পরিধি এবং তার যে বিকাশের ধারাটা, ওই যে বললাম ফ্রেডরিক রার্জেল কত সালেই বলেছেন, এবং ভিদালদালা ব্লাসে তিনি আঞ্চলিক দৃষ্টিভঙ্গির কথা বলেছেন। তা প্রথমে বললো মানুষ আর পরিবেশ, পরে বললো কি এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে মানুষের পরিবেশের মধ্যে পার্থক্য হয়। ফর এক্সাম্পল, এখানে আমরা প্রায় 8-10 জনের মতো আছি, আমরা যদি একটা এক্সাম্পল দেই, বিভিন্ন অঞ্চলের মানুষের কৃষ্টি কালচারের মধ্যে একটু পার্থক্য আছে না? আমরা পাবো না হিল ট্যাক্সের মানুষের সাথে সমতল ভূমির মানুষের মধ্যে কালচারাল প্যাটার্নে কিছু, সাংস্কৃতিক উপাদানে কিছু পার্থক্য পাবো না? খাদ্যাভ্যাসের কিছু আচ্ছা। পরিবর্তন আছে না? উপকূলীয় অঞ্চলের মানুষজন যে খাদ্যাভ্যাসের সাথে জড়িত, যে ধরনের মাছগুলো খায়, অনেকে আছে শুটকি খেতে খুবই পছন্দ করে। আবার কে হাত তুলেছে, কে? রাজন, রাজন কিছু বলবে? রাজন, হ্যাঁ রাজন কিছু বলতে চায়? আচ্ছা, তার মানে এক এক অঞ্চলের খাদ্যাভ্যাস আরেক অঞ্চলে তো অটোমেটিক্যালি দেখা যাচ্ছে সেটা খাদ্যাভ্যাসের তার সাথে আমার অনেক পার্থক্য হয়েছে। অনেক অঞ্চলের মানুষ আছে যারা সকালবেলায় উঠে দেখা যাচ্ছে তারা কৃষিকাজের সাথে যারা জড়িত, তারা অবশ্যই সকালবেলা একটু ভারী খাবার খায়। নগর অঞ্চলে, ওই অঞ্চলে মানুষজন ভারী খাবার খায় না, সাধারণত দেখা যাচ্ছে তারা হয়তো হালকা পাতলা কোনো নাস্তা করে আসছে, রুটি টুটি এই ধরনের খায়। তার খাদ্যাভ্যাসে একটা পার্থক্য আছে। আর্থসামাজিক অবস্থার কারণেও মানুষের এই যে খাদ্যাভ্যাস, চিন্তা চেতনা, এগুলো পার্থক্য হয়ে থাকে। সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে সে একভাবে চিন্তা করবে, সে অর্থনৈতিকভাবে যদি দুর্বল থাকে তাহলে সে আরেকভাবে চিন্তা করবে তার পরিবার পরিজনকে নিয়ে মেনটেন করার জন্য। অনেকের আছে পুষ্টিকর খাদ্য, দেখা যাচ্ছে নিউট্রিশন যে ফ্রুট গুলো আছে, অর্থাৎ আমিষ জাতীয় খাবার, আহ, প্রায় আমরা এখন মাঝে মাঝে শুনে থাকি যারা নাকি হতদরিদ্র বা নিম্ন আয়ের লোকজন আছে, তারা বলে যে গরুর মাংস আমরা 2 ঈদ ছাড়া আর খেতে পারি না, দাম বেড়ে যাওয়ার কারণে।
তাহলে এই অর্থনৈতিক একটা অবস্থা আছে। তাহলে এইগুলো রিজিওনাল বেসিসে আমরা সাধারণত ধরে নিই যে উপকূলীয় অঞ্চলের মানুষ এবং নর্থ বেঙ্গলের অনেক হতদরিদ্র চরাঞ্চলের মানুষ এগুলো হতদরিদ্র পর্যায়ে রয়েছে। আলট্রা পোর বলি, মার্জিনাল ফার্মার বলি এদেরকে আমরা। তাদের আর্থসামাজিক অবস্থা উন্নয়নের জন্য আমাদের এই জন্য বলছে রিজিওনাল দৃষ্টিভঙ্গি, আঞ্চলিক একটা দৃষ্টিভঙ্গি কাজ করে। তাহলে প্রথমে বললাম মানুষ এবং পরিবেশ, তার কর্মকাণ্ড, তারপরে বললাম আচরণগত, তারপরে বললাম আঞ্চলিক দৃষ্টিভঙ্গি, এই যে ক্রমধারা। তাহলে এইগুলো ধারাগুলো এইভাবে একটার সাথে আরেকটা মিল রেখে তার ক্রমবিকাশ হচ্ছে। প্রথমে শুধু মানুষ তার মানুষকে নিয়ে চিন্তা করেছে, সে কি খাবে, কি কি কাজ করবে, তার আচরণ দ্বারা কাজের প্যাটার্ন কেমন হবে। আর এখন চিন্তা করছি কোন অঞ্চলের মানুষ কোন অঞ্চলের কাজগুলো করে, কোন ধরনের কৃষ্টি কালচার মেনটেন করে। এই ছোট একটা দেশের মধ্যেই আমরা আঞ্চলিক বিভাজন অনেক আছে আমাদের মধ্যে। সাধারণত এটা আমি জানি না এখানে নোয়াখালী কুমিল্লার মানুষজন আছে এখানে, কেউ আছে? হ্যাঁ, আছি স্যার, শুনলাম। নোয়াখালী কুমিল্লা কি আহ, খুব খুব কি মানে আগ্রহ সহকারে গিয়ে ওই নীলফামারী কুড়িগ্রামের কোনো ছেলে মেয়ের সাথে, ছেলে বা মেয়ের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ, একমাত্র অ্যাফেয়ার থাকলে দ্যাট ইজ ডিফারেন্ট থিং, সামাজিক ভাবে হয়? না স্যার, এত দূরে যায় না, কিন্তু অত দূরে তারপরে। যায় না। না জি গেলেও কিন্তু কৃষ্টি কালচারের সাথে অনেকগুলো ভ্যারিয়েশন আছে। সিলেট জি স্যার। রিজনের মানুষের সাথে অন্য অঞ্চলের মানুষের সামাজিক একটা রীতিনীতিতে অনেক পার্থক্য আছে না? জি স্যার, আছে স্যার। এটাই বোঝাতে চাচ্ছে ভূগোলের ভেদেলদালা ব্লাসে, তিনি এটাই বলেছেন যে আঞ্চলিক পার্থকীকরণগুলো মানুষে মানুষে এই যে চিন্তা চেতনা কৃষ্টি কালচার, এগুলো মানুষের কর্মকাণ্ডের চিন্তা জগতে অনেক প্রভাব ফেলে, এটা বলেছে। যে মানুষটা হাওড়ে বসবাস করে সে তো চিন্তা করে এই বর্ষা মৌসুমে কি করে স্ট্রাগল করে টিকে থাকবে। যে মানুষটা উপকূলে বসবাস করে সে চিন্তা করে ঘূর্ণিঝড় হলে, সাইক্লোন বা জলোচ্ছ্বাস হলে কিভাবে টিকে থাকবে। যে মানুষটা পাহাড়ে বসবাস করে সে চিন্তা করে কখন ভূমিধস হবে। এই যে চ্যালেঞ্জগুলো, প্রাকৃতিক চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে মানুষ থাকে, সেটাই হচ্ছে ভূগোলে, মানবিক ভূগোলের মূল প্রতিপাদ্য বিষয়, আলোচনার বিষয়। তাহলে কি আমার কথা ক্লিয়ার হলো? মানুষ এবং পরিবেশ মিথস্ক্রিয়া, তার কর্মকাণ্ড, আচরণ এবং আঞ্চলিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে এগুলো বিশ্লেষণ করা হয়ে থাকে। এবং তার পরিধি কি, মানুষের যত ধরনের কর্মকাণ্ড আছে, যা আছে মানুষ রিলেটেড, জন্ম মৃত্যু থেকে শুরু করে এভরি স্পেরে, তার পরিবহন থেকে শুরু করে সব আসপেক্টস এর বিষয়গুলো, এই মানুষের সাথে রিলেটেড যত বিষয় আছে এগুলো সবই মানবিক ভূগোলের প্রতিপাদ্য বিষয়। আমরা বলি মানুষ সমাজবদ্ধ জীব বলি। তাহলে সমাজবদ্ধ সমাজ, এই সমাজের বৈশিষ্ট্যগুলো কি কি, এগুলো মানবিক ভূগোলে আলোচ্য বিষয়। তাহলে সাবজেক্টটা কিন্তু অনেক ইনডেপথ, অর্থাৎ প্যাটার্নটা অনেক বড়, এর কন্টেন্ট অনেক বড়, তাই নয় কি? তাহলে আজকের কোশ্চেন আমাদের কি ছিল? মানবিক ভূগোল কাকে বলে, মানবিক ভূগোলের বিষয়বস্তু বা পরিধি এবং এর ক্রমবিকাশের ধারা। এখন এগুলো পড়বো কোথায় থেকে আমরা, কে বলবে? ইন্ট্রোডাকশন টু হিউম্যান জিওগ্রাফি, মানবিক ভূগোলের ওপেন স্কুলের অনেকগুলো বই আছে, সুন্দর সুন্দর বই আছে। এই বইগুলো সব আমাদের ইউনিভার্সিটি টিচারদের লেখা। এগুলো একটা বই কালেক্ট করে নিতে হবে, ওই বই থেকেই আমি বেশিরভাগ জিনিসগুলোকে কভার করব। ঠিক আছে? আমি বোঝাতে পেরেছি? ইউনিভার্সিটি থেকে বই দিয়েছে স্যার আমাদের এটা। যদি দিয়ে থাকে তাহলে এই বইটা পড়লে আনাম। কেন বলছি? এই বইটা যারা লিখেছে, আমি নিজে প্রাকৃতিক ভূগোলের বইয়ের পার্টগুলো লিখেছি এর আগে। আমরা তো অনার্স লেভেলে যে বই, বিভিন্ন বইপত্র থেকে এগুলো লিখেছি। এই যে বিভিন্ন রেফারেন্স গুলো বলছি, এগুলো সব তো আমরা বিভিন্ন বই থেকে এনে এনে দিয়েছি। এগুলো 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 বানানো না, গল্প নয়, বিভিন্ন বই থেকে এনে তারপর এগুলো সন্নিবেশন করা আছে। উপস্থাপনাটা হয়তো প্যাটার্নটা ডিফারেন্ট হতে পারে, টিচারের এক এক ধরনের, কিন্তু এগুলো সব সুতরাং আমরা এই বই থেকে আমরা আমরা এই বইটাকেই বেস হিসাবে ধরবো পরীক্ষার জন্য। মনে থাকবে? জি স্যার, ইনশাল্লাহ। আজকে একটা কোশ্চেন পড়া হয়ে গেল নাকি? জি স্যার। মানবিক ভূগোলের সংজ্ঞা ও পরিধি। কোশ্চেনটা কি আবার বলি মানবিক মানবিক সংজ্ঞা এবং ভূগোলের বিকাশ দ্বারা আলোচনা করুন। ঠিক আছে? জি স্যার। সংজ্ঞা পরিধি, এর সাথে পরিধি লাগাইতে হবে। সংজ্ঞা, পরিধি
সংজ্ঞা ও পরিধি আলোচনা করুন। পরিধি এবং বিকাশ ধারা। ওই যে বিভিন্ন বিভিন্ন স্কলারের কথা বললাম না, নাম বললাম না, রাটজেল কি বলেছে, ভেদালদালা ব্লাসা কি বলেছে, এগুলো হলো বিকাশ ধারা। ঠিক আছে? জি স্যার। ওকে, জি স্যার। মনে থাকবে তোরা? ইনশাল্লাহ স্যার। আচ্ছা, কালকে কি ফিজিক্যালি কেউ আসবে, ইয়াতে ইন পার্সন কেউ আসবে ক্যাম্পাসে? ইন পার্সন ক্লাস হয় কিনা আমি জানি না, তো এই জন্য জিজ্ঞাসা করছি। হ্যাঁ, কেউ কিছু বলছে না, হ্যাঁ। জি স্যার, আসবো স্যার। আচ্ছা, এটা কততম ব্যাচ এই ব্যাচটা? কত ব্যাচ? 14তম ব্যাচ। 14তম ব্যাচ। সেমিস্টার কোন সেমিস্টার এটা? এটা দ্বিতীয় সেকেন্ড সেমিস্টার। সেমিস্টার। 14 ব্যাচ। দ্বিতীয় সেমিস্টার। তৃতীয় না দ্বিতীয়? সেকেন্ড। দ্বিতীয় স্যার, দ্বিতীয়। সেকেন্ড সেমিস্টার। জি স্যার। সেকেন্ড সেমিস্টার। ওকে। স্যার, আচ্ছা, আমি একটা কথা বলতে চাই যে আগামীকালকে যে আমরা কয়জন উপস্থিত থাকবো, যে দেখি যদি হয় তাও ফিজিক্যাল ক্লাসটা করেন, নাহলে আমাদেরকে আবার অনলাইনে করে দেন। না আমাকে ওই, ডিন মহোদয় অধ্যাপক তানভীর, উনি আমাকে বলেছেন যে আমি যেন অনলাইনে কভার করে দিই অ্যাটলিস্ট। কালকে আমি যাবো বিধায় এই জন্য জিজ্ঞাসা করেছি, যদি থাকে 11টার পরে অনওয়ার্ড আমি ফ্রি আছি। ওই ডিন মহোদয়ের রুমেই বসে থাকবো আমি। যে কেউ এসে যদি নক দেয় তাহলে আমি কথা বলতে পারবো, ক্লাস নিতে পারবো, আমি এটাই বলতে চাচ্ছি। ওকে। আচ্ছা স্যার, জি তাহলে স্যার। আগামীকালকে হলো তো হলো, আর যদি না হয় তো আমাদের একটু, অনেকে হয়তো আসবো না, তো একটু কষ্ট করে স্যার যদি সময় হয় আমাদের সময় কালকে রাত্রে একটু রাত্রে অনলাইনে অনলাইনে ক্লাস দিয়ে দিবো, রাত্রে অনলাইনে নিয়ে। মাস। দিনে দিলেও দিনে দিলেও রাত্রেবেলায় আমার অনলাইনে লেকচার দিয়ে আবার কভার করতে হবে, নেক্সট 1 উইকের মধ্যে এটা আমি কভার করে দিয়ে যাবো, কারণ আগামী মাসে পরীক্ষা না এটা। জি স্যার, ওকে, ধন্যবাদ স্যার। আমরা কোশ্চেন দিয়ে কোশ্চেনের উত্তরগুলো বলে দিব আর কি, যে কোথায় কোথায় থেকে পড়বে, কিভাবে পড়বে, এই যে ডিসকাশন করবো একটু শর্ট করে। ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার। ওকে, সবাই ভালো থাকবে, হ্যাঁ। থ্যাংক ইউ জি ফর স্যার, জি জয়েনিং। আসসালামু স্যার, আলাইকুম। আপনি ভালো থাকবেন। আমার কনসেপ্ট বোঝা গেছে? আমি যে আমি যে বলছি ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? ইয়েস স্যার। জি স্যার, ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ। আমরা সবাই ভালো থাকি। ওকে, জি উই স্যার, ক্যান লিভ। আসসালামু আলাইকুম।